নয়নের সম্মুখে তুমি নেই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। বন্ধুরা, আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ভারতরত্ন, প্রকৃত অর্থে ভারতের রত্ন। তার বৈচিত্র্যগুলি দীর্ঘ জীবনে তিনি ভারতকে নানাভাবে সমৃদ্ধ করেছেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওতে ভারতের দশম প্রধানমন্ত্রী ও ভারতরত্নে ভূষিত সেই অটল বিহারী বাজপেয়ীর জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক। শ্রী অটল বিহারী বাজপেয়ী 1924 সালের 25শে ডিসেম্বর কবি ও স্কুল শিক্ষক কৃষ্ণ বিহারী বাজপেয়ী এবং শ্রীমতী কৃষ্ণা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। বরাবরের ভালো ছাত্র হিসাবে তার যথেষ্ট সুনাম ছিল এবং এর মধ্যে তিনি রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ক্লাস পান। তার অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ শুরু হয় আর্য সমাজের হাত ধরে। এরপরে 1944 সালে তিনি এর জেনারেল সেক্রেটারি হন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সাথেও দীর্ঘ সময় ধরে যুক্ত থাকেন। তিনি প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সাথে যুক্ত থেকেছিলেন। বাজপেয়ীজি 10 বার লোকসভায়, 3 বার রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি 2 বার ভারতের প্রধানমন্ত্রী পদেও নির্বাচিত হন। প্রথমবার 1996 সালের 16 মে থেকে 1 জুন এবং দ্বিতীয়বার 1998 সালের 19 মার্চ থেকে 1904 সালের 22 মার্চ অবধি তিনি প্রধানমন্ত্রী পদ সামলান। তারপর দীর্ঘ রাজনৈতিক জীবন। রাজনৈতিক ব্যক্তি থেকে সাধারণ মানুষ সবার কাছে জনপ্রিয় ছিলেন, যদিও রাজনৈতিক জীবন খুব একটা সহজ ছিল না এবং তাকে অনেকবার পরাজিত হতে হয়। শুরু করা যাক 1953 সালের নির্বাচন দিয়ে, যেখানে মাত্র 24 বছর বয়সে বাজপেয়ীজি জনসংঘের তরফ থেকে লখনৌতে ভোটে দাঁড়ান, যদিও সেবার জিতেন কংগ্রেসের আর.এস. নেহেরু। এরপর 1957 সালে তিনি উত্তরপ্রদেশের মথুরা, লখনৌ আর বলরামপুরে 3টা লোকসভা সিটের জন্য ভোটে দাঁড়ান। এর মধ্যে মথুরার রাজা হেমেন্দ্র প্রতাপ সিংয়ের সাথে বিপুল ভোটে হেরে যান। যদিও টক্করটা সমান ছিল, তবুও এখানে কংগ্রেসের পুলিন ব্যানার্জি জয়ী হন এবং বাজপেয়ীজি দ্বিতীয় স্থানে থাকেন। অবশেষে সফলতা আসে বলরামপুরের সিট থেকে। তিনি কংগ্রেসের হায়দর সাহেবকে সন্তোষজনক ব্যবধানে হারান। তার পলিটিক্যাল ক্যারিয়ারের গ্রাফ বারবারই খুব একটা স্থির ছিল না। এরপর 1926 সালের নির্বাচনে বলরামপুরের কংগ্রেসের সুভদ্রা জোশীর কাছে 2000 আসনে হেরে যান। তার ক্যারিয়ারের এই একটা বিশাল ধাক্কা ছিল। এরপর 1966 সালে নির্বাচনে তিনি কংগ্রেসের সুভদ্রা জোশীকে প্রায় 50,000-এর চেয়েও বেশি ভোটে হারান। 1971 সালের নির্বাচনে তিনি গোয়ালিয়র থেকে লড়েন এবং কংগ্রেসের গৌতম শর্মাকে হারিয়ে তিনি লোকসভায় নিজের স্থান মজবুত করেন। যদিও 1977 সালের নির্বাচনে দিল্লির সিটে জনসংঘের পক্ষ থেকে বাজপেয়ীজি জিতেন, কিন্তু 1980 নির্বাচন তার জন্য খুব একটা পজিটিভ ছিল না। দিল্লির 7টি সিট কংগ্রেসের দখলে চলে যায়, মাত্র একটা সিট তার দখলে থাকে। এরপর তৈরি হলো ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং তিনি তার প্রধান রাষ্ট্রীয় অধ্যক্ষ হন। কিন্তু 1984 সালের নির্বাচনে পার্টির অবস্থা শোচনীয় হয়। তিনি অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। এরপর নানা পর্যায়ের মধ্য দিয়ে গেল। 1919-এর নির্বাচনে তিনি লখনৌ আর বিদিশা 2টি সিটের জিতেন। এরপর 1999-তে তিনি মাত্র 1টি ভোটে হেরে যান। এই হার তার চোখের জল এনে দিয়েছিল। এরপর আসে 2004 সালের নির্বাচন, যেখানে আবার কংগ্রেস জয়ী হয়। এরপর থেকে বাজপেয়ীজি সক্রিয় রাজনীতি থেকে পিছিয়ে হতে থাকেন। যদিও জীবনে প্রচুর পরাজয়ের সম্মুখীন হয়েছেন, কিন্তু কোনো পরাজয়ই তাকে থামাতে পারেনি। নতুন দল হিসাবে ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে তার দৃঢ় বক্তৃতাই হোক বা 1977 সালের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্রথম হিন্দিতে স্পিকিং দেওয়া, তিনি বারবার নিজের দক্ষতা প্রমাণ করে এসেছেন। প্রধানমন্ত্রী হিসাবেও তার কৃতিত্বের শেষ নাই। পোখরানের নিউক্লিয়ার মিসাইল টেস্ট, লাহোর সীমান্ত কার্গিল ওয়ার, ন্যাশনাল হাইওয়ে সহ বিভিন্ন প্রজেক্ট, ফরেন পলিসি, 2001 সালের পার্লামেন্টের হামলা বা 2002 সালের গুজরাট দাঙ্গা, সব ক্ষেত্রেই তিনি সুদক্ষভাবে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে চিরকুমার কবি, এছাড়াও তিনি অত্যন্ত চাকুষে জীবনযাপন করতেন। অন্যান্য কৃতিত্বের মতো তার পাওয়া পুরস্কারের লিস্ট বেশ লম্বা। পদ্মভূষণ, লোকমান্য তিলক অ্যাওয়ার্ড, ভারতরত্ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্মিলন, আউটস্ট্যান্ডিং পার্লামেন্টারিং অ্যাওয়ার্ড ইত্যাদি। এছাড়াও আরও অনেক সম্মানের অধিকারী ছিলেন তিনি। তার জন্মদিন 25শে ডিসেম্বর গুড গভর্নর ডে হিসাবে ঘোষিত হয়। এরপর 1909 সালে তিনি শারীরিক অসুস্থতার কারণে পুরোপুরিভাবে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। তার অবস্থার কারণে সক্রিয়ভাবে রাজনীতি থেকে সরে আসে তার অবস্থার ক্রমে অবনতি ঘটতে থাকে। 11 আগস্ট 2018 সালে তাকে AMMIMS-তে তাকে ভর্তি করা হয়। আর এখানেই 16 আগস্ট প্রভাবপ্রতিম ব্যক্তিত্বের জীবন বিনাশ ঘটে। যদিও তার জীবনে হার জিতের মধ্য দিয়ে উঠানামা করেছে, তবুও এটা তো দাবি করে বলাই যায় যে তার সুদীর্ঘ জীবনের আদর্শ আমাদের বরাবরই অনুপ্রাণিত করবে। তার জীবনপথে আদর্শ অবশ্যই হবে।
আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।